যেই আশা নিয়ে আপনারা কার্যক্রম শুরু করেছিলেন এখন যেভাবে চলছে কতটুকু আসলে নতুন বাংলাদেশের আশা পূরণ করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে স্বাগত জানানোর জন্য। ধন্যবাদ যমুনা টিভিকেও। আমাদেরকে বুঝতে হবে আমরা যে খাতটা নিয়ে কাজ করছি, টেলিযোগাযোগ খাতটা, এটা হচ্ছে একটা রিয়েল টাইম সার্ভিস বা সেবা দিয়ে থাকে। এখানেও রাতারাতি যে পরিবর্তন করাটা সম্ভব সেটাও না, এবং সেটা উচিতও না। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত। কিন্তু এই আলোচনায় আসার আগে আমাদেরকে খুব ছোট্ট করে আগে বুঝতে হবে যে কী ধরনের সমস্যা তৈরি হয়েছে বা কী ধরনের রিফর্ম আমাদের দরকার, কী ধরনের পরিবর্তন দরকার। আমি এই ইন্ডাস্ট্রিতে দেখি প্রথমতই আমাদের একজন গ্রাহকের কাছে যখন একটা কল যায়, আপনি আমাকে কল করলেন, আমার কাছে আসলো, গ্রাহকের বোঝার কথা না, এবং গ্রাহক প্রায়শই বোঝেন না যে এটা কতগুলো লেয়ারের মাঝখান দিয়ে এসছে। এর মাঝখানে অনেকগুলো লেয়ার আছে, টেকনিক্যাল লেয়ার রয়েছে অনেকগুলো। কালের বিবর্তনে নানা রকম প্রয়োজনে এই লেয়ারের সংখ্যা এত বেশি হয়েছে যে এখন আমাদের কাছে মনে হচ্ছে এতগুলো লেয়ার হয়তো দরকার নেই, এই জায়গায় কিছুটা পরিবর্তন দরকার হবে কোয়ালিটি অফ সার্ভিস বাড়ানোর জন্য এবং সেবাকে সাশ্রয়ী করার জন্য। এটা যেমন এক ধরনের প্রবলেম হয়েছে। আরেক ধরনের প্রবলেম হয়েছে এক একটা লেয়ারে অনেক জায়গায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি অতিরিক্ত লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যেমন কোনো লেয়ারে হয়তো 5টা-6টা লাইসেন্স সাস্টেনেবল ছিল, সেখানে 25 থেকে 30টা লাইসেন্স দেওয়া হয়েছে, যার ফলে একটা অসুস্থ প্রতিযোগিতা হয়েছে। এমনকি এই যে মাল্টিপল লেয়ার আছে, কোনো কোনো কোম্পানির সব লেয়ারের লাইসেন্স আছে। সব লেয়ারের লাইসেন্স যদি থাকে তাহলে এর মধ্যে একটা প্রাইস মানে অসুস্থ প্রতিযোগিতার একটা সুযোগ এইটা তৈরি হয়। এই একটা জিনিস আছে। কোথাও কোথাও আছে যে ট্যারিফ দেওয়া আছে, যে রেট দেওয়া আছে, সেই রেটটা হয়তো কোনো পার্টিকুলার একটা গ্রুপকে একটু বেশি অ্যাডভান্টেজ দেয়। এই ধরনের অনিয়মগুলি হয়ে আছে। এই অনিয়মগুলি করার ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ কোথায়? আমাদের এক নম্বর বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা বললাম, যে আমাদের সেবাটাকে বিঘ্নিত না করে এটাকে পরিবর্তন করতে হবে। তার মানে হুট করে করা যাবে না। এটা যেমন একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এটাকে আমাদেরকে করতে হবে, এর সাথে গভর্নমেন্টের রেভিনিউ সরাসরি জড়িত। মানে এই মুহূর্তে সরকার রেভিনিউ নিয়ে কতটা রিস্ক নেবে, এটাও একটা ব্যাপার, এটাও আমাদের একটা চিন্তা করতে হয়। আরেকটা জিনিস যেটা চিন্তা করতে হয়, মানে চ্যালেঞ্জের কথা বলি, সেটা হচ্ছে আমরা তো রেগুলেটর যে কাজ করব, রেগুলেটরের যে একটা স্বাধীনতা দরকার, সেটা নিয়ে হয়তো পরে আপনি কথা বললে আমি আরও বিস্তারিত করব। আমাদের সরকারের পূর্ব অনুমোদন লাগে, সো ওইখানে আরেকটা মানে সময় একটু বেশি লাগে এই জন্য। কিন্তু তার মধ্যে যে আমরা কাজ করছি না তা না। আমরা অনেক জায়গায়, যেমন কিছু কিছু জায়গায় আমরা লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছি, কিছু কিছু লাইসেন্সের অপারেশন বন্ধ করে দিয়েছি, কিছু কিছু জায়গায় জরিমানা করছি, এবং কিছু কিছু জায়গায় এই যে ট্যারিফ বা রেট আছে এটা পরিবর্তনের জন্য সরকারকে আমরা সুপারিশ করছি। এগুলো হচ্ছে ইমিডিয়েট কাজগুলো। কিন্তু আমাদের প্রধান যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা আছে এই মুহূর্তে, এই নেটওয়ার্কটা যেহেতু অনেক লেয়ার হয়ে আছে এবং ভার্টিক্যালি হরাইজন্টালি দুই দিক থেকেই, এই পুরো জিনিসটাকে আমাদেরকে রিভিউ করে একটা সিম্পল এফিশিয়েন্ট একটা নেটওয়ার্ক টপোলজিতে আসতে হবে। এইটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এইটা নিয়ে কাজ করার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই চেঞ্জটা আমরা রাতারাতি করতে পারি না। এই জন্য একটা ইকোসিস্টেম আছে, একটা ইনভেস্টমেন্ট আছে, একটা নেটওয়ার্ক আছে। এদেরকে যখন চেঞ্জ করতে যাব, লাকিলি 2026-এর শেষের দিকে এবং 2027-এ গিয়ে এই বড় বড় লাইসেন্সগুলোর বেশিরভাগই লাইসেন্সিং রেজিমটা মানে সময়টা শেষ হয়ে যাবে। আমরা টার্গেট করছি এই সময়টাকে হাতে নিয়ে আগামী 1-1.5 বছরের ভিতরে এই পুরো নেটওয়ার্ক টপোলজি এবং এই নেটওয়ার্ক টপোলজিকে সাস্টেইন করার জন্য যে লাইসেন্সিং রেজিমটা আছে এইটা পুরোটা রিভিউ করার জন্য এটার আমরা কাজ করছি। একটা বিষয় স্যার আমার মনে কৌতূহল আসলো, আপনি যে লেয়ারগুলোর কথা বলছেন, ইন্টারন্যাশনাল যে প্র্যাকটিস আছে টেলিকম রেগুলেশনের, সেখানে আসলে এই ধরনের লেয়ার আছে কিনা বা এই ধরনের লেয়ার রাখার সুযোগ আছে কিনা বা তৈরি হওয়ার সুযোগ আছে কিনা, যদি না থাকে কিভাবে এতগুলো লেয়ার তৈরি হয়ে গেল? এমনকি আপনি বলছেন যে একই ব্যক্তির বা একই প্রতিষ্ঠানের বিভিন্ন লেয়ারে তাদের লাইসেন্স নেওয়া ছিল, সো এটা করা সম্ভব কিভাবে হলো সেটা আমি জানতে চাই। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেমন আইওএফ এর কথা বলতেই পারি যে এটি আসলে বেআইনি, এটি থাকারই কথা ছিল না। এই লেয়ারগুলোকে যদি হঠাৎ করে স্যার এখন বাদ দিয়ে দেওয়া না যায়, তার মানে কি আমরা এরকম ধরে নিচ্ছি যে যারা সুবিধা নিচ্ছিল এখনও তারা আরও কিছুদিন সুবিধাটা নিতে পারবে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আগে আমরা বুঝে নিই লেয়ারগুলোর কেমন করে হলো। তার আগে কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে লেয়ার আছে কিনা। লেয়ার আছে, বিভিন্ন রকমের লেয়ার আছে, এক এক দেশ এক এক রকম। তবে বাংলাদেশের মতো এত জটিল
নেটওয়ার্ক মনে হয় খুব কম আছে। কারণ আছে এটা আমাদের ইভলিউশনটা যদি বুঝতে পারি তাহলে হয়তো সহজে বুঝতে পারবো। আমি শুরুতেই বলেছি যে একজন গ্রাহকের কাছে যখন একজন গ্রাহকের কাছ থেকে আরেকজন গ্রাহকের কাছে কল আসে, গ্রাহক নিজে অনুভব করেন না যে এর মাঝখানে অনেকগুলো লেয়ার আছে কি নাই, এটা অনুভব করেন না। একটা সময় কোনো একটাই লেয়ার ছিল। আমাদের মোবাইল কোম্পানিগুলি যখন আসে, বিদেশ থেকে কেউ কল করলে বা দেশ থেকে কেউ কল করলে সেই কলটা মোবাইল কোম্পানিগুলোই রিসিভ করতো, করে তার যে ডেস্টিনেশন সেখানে পৌঁছে দিত। এই পুরাটা একটাই লেয়ার ছিল। একটা সময় গিয়ে দেখা যায় যে এই যে লেয়ারের মাধ্যমে কতগুলো কল আসছে বা আসছে না, কোথার থেকে আসছে কোথায় যাচ্ছে, এর কোনো ভিজিবিলিটি সরকারের নাই। সরকারের না থাকার ফলে এই যে কি রাজস্ব আয়, কি রেভিনিউ হবে, এইটার কোনো সরকারের, যার ফলে প্রচুর ফাঁকি দেওয়া হতো এখানে। এইটার একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য এই লেয়ারগুলো আসার শুরু। যেমন কি কি করা শুরু হলো, আসলো হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ভয়েসের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ক্ষেত্রে ইন্টারনেটের জন্য আইআইজি। এই যে লেয়ারগুলি আসা শুরু করলো, এই লেয়ারগুলি আসা শুরু করলো মূলত অ্যাকাউন্টেবিলিটির জন্য। আরেকটা বড় লেয়ার তৈরি হয়েছে, আমরা যেটাকে বলি ট্রান্সমিশন নেটওয়ার্ক। ট্রান্সমিশন নেটওয়ার্ক মানে কি? মানে হচ্ছে ধরেন আপনি যখন মোবাইলে কথা বলেন, আপনার মোবাইলটা কাছের একটা টাওয়ারে কানেক্ট করে, কিন্তু সেখান থেকে আপনি ধরেন তেঁতুলিয়া থেকে টেকনাফ কল করছেন। সো টেকনাফে গিয়ে আবার একটা টাওয়ার থেকে মোবাইল হ্যান্ডসেটের মধ্যে যায়। এর মাঝখানে যে কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা ট্রান্সমিশন নেটওয়ার্ক বলি। এই কানেকশনটা ফাইবার অপটিক এবং কোথাও কোথাও মাইক্রোওয়েভের মাধ্যমে, যেটা গ্রাহক সরাসরি জানছেন না। এই পুরা নেটওয়ার্কটা ছিল হচ্ছে মোবাইল অপারেটরদের দখলে। এখন এইটা থাকায় অসুবিধা যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের তো ফিক্সড ব্রডব্যান্ড দরকার ছিল, ওয়াইফাই বা বাসায় যে লাইন দিয়ে, ওরাই ট্রান্সমিশনটা নেবে কোত্থেকে? এদের ট্রান্সমিশন নেওয়ার কথা যে মোবাইল অপারেটরদের কাছ থেকে, কিন্তু এটা তো মোবাইল অপারেটরদের সরাসরি ফর দেয়ার ইন্টারেস্ট না, এটা তাদের ইন্টারেস্ট বিঘ্নিত করে। সো ওনারা তখন এখানে কোঅপারেট করতে চাইতেন না। এই জন্য যখন করা হলো, এই জন্য ট্রান্সমিশন নেটওয়ার্কটাকে আলাদা করা হলো, যেটাকে আমরা এনটিটিএন বলি, নেশন রাইট যে ট্রান্সমিশন নেটওয়ার্ক। এইটা আলাদা করা হলো, এটা আরেকটা লেয়ার তৈরি হলো। একটা সময়ের জন্য এই লেয়ারগুলোর প্রয়োজনীয়তাটা ছিল তখন। কারণ কি? কারণ হচ্ছে তখন ব্যবসাটা ছিল কানেক্টিভিটি, ভয়েস এবং এসএমএস কানেক্টিভিটি। ইন্টারনেট যখন আসলো এরপরে ইন্টারনেটটাকেও দেখা হলো একটা কানেক্টিভিটি বন্ধু, কিন্তু ওইখানে যখন আপনারা এই যে ভাইবার হোয়াটসঅ্যাপের মতো কল যখন আসা শুরু করলো, তখন আমরা ভয় পেলাম যে না, ইন্টারনেটের মাধ্যমে ভিওআইপি হয়ে তখন আমার ভয়েসের রাজস্বটা কমে যাচ্ছে, ওইটাও আবার চেক করতে হবে, ইত্যাদি ইত্যাদি কারণে এই লেয়ারগুলো তৈরি হয়েছে। কিন্তু এখন সারা বিশ্বজুড়ে যখন দেখা যাচ্ছে যে শুধু ভয়েস তো এখন কমে যাচ্ছে, ইন্টারনেটের উপরেই আলাদা একটা জগৎ তৈরি হচ্ছে। এইটাকে ইন্টারনেট ফ্রেন্ডলি করতে হবে, ডেটা ফ্রেন্ডলি করতে হবে। এই জন্যই আমাদের ওই যে নেটওয়ার্ক টপোলজিটাকে করা। এরপরে যদি আমি আসি, আপনি আইওএফের ইস্যুতে বললেন, আইওএফের বেআইনি বললেন বা ইত্যাদি। আইওএফের জিনিসটাও বুঝতে হবে। এটা রেট কারেকশনের একটা বিষয় ছিল। জি, আসছি আমি। আইওএফের জিনিসটা হুট করে ঢালাওভাবে মন্তব্য করে ফেলাটা যাবে না, এটা ঠিক হবে না। আইওএফ নিয়ে অনেকেই অনেক কথা বলে, আমরাও কথা বলি। আইওএফের অনেক সুবিধা অসুবিধা আছে, ওই জিনিসটা বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়। আইওএফ মানে কি? আইওএফ হচ্ছে আইজিডাব্লিউ অপারেটার্স ফোরাম, আমাদের যেটা বললাম ইন্টারন্যাশনাল গেটওয়ে, এই গেটওয়ে অপারেটরের ফোরাম। এই গেটওয়ে আমি বলেছি কেন এসেছে হচ্ছে ওই অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার জন্য। শুরুতে বিটিআরসির সুপারিশ ছিল 4টা থেকে 6টা লাইসেন্স হইলে ইট শুড বি গুড এনাফ। আমাদের দেশের যে ব্যান্ডউইডথ, মানে যে কল আসে সেই কল পাওয়ার জন্য ঠিক ছিল, এবং শুরুতে মনে হয় এরকম 6টার মতো ছিল। কিন্তু অসুবিধা হলো, দেখা গেল যে এতে করে একটা ভিজিবিলিটি তৈরি হলো যে এত কল আসছে এবং এত টাকা সরকারের পাওয়ার কথা, কিন্তু শুরুতে যারা আসছিলেন তারা সরকারকে টাকাটা দিলেন না। না দিলে আপনারাই দেখেন, রিপোর্ট করেন যে 921 কোটি না 928 কোটি টাকা যেন বাকি রয়ে গেছে ওই 6টা আইজিডাব্লিউ অপারেটরদের কাছে। ওটা আমরা এখনও আদায় করতে পারিনি। এদের অনেক লম্বা কেস লড়া হলো, ওদের অনেকের নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে, কিন্তু টাকাটা তো আদায় হয়নি। সো কাগজে কলমে টাকা আছে, কিন্তু সরকার সেই রাজস্বটা পায়নি। তখন এই আইডিয়াটা আসলো যে ইন্টারনেট, এর মাঝখানে আবার হলো কি, এর মাঝখানে লাইসেন্স বাড়তে বাড়তে, মানে ওনাদের এটা দেখে অনেকেই ভাবলেন যে এখানে নিশ্চয়ই অনেক বড় ব্যবসা আছে। এই লাইসেন্স বাড়তে বাড়তে মনে হয় প্রায় 28টা মতো লাইসেন্স হয়ে গেল। এখন এতদিন তো আর নাই, বিজনেস কেস নাই। যেখানে 5টা 6টা কোম্পানি হলে ছিল, সেখানে 28টা কোম্পানির বিজনেস কেস নাই। তখন এদের মধ্যে একটা বিশাল অসুস্থ প্রতিযোগিতা শুরু হলো, এবং ওই যে ইলিগাল ভিওআইপি, যেটা ইলিগাল ভিওআইপি গেল বেড়ে। তার উপর হচ্ছে কি, তার উপর এই ইকোসিস্টেমটা বুঝতে হবে আমাদেরকে।
বাইরে থেকে যখন আমাদেরকে কেউ একটা কল করে, সেই কলটা আমাদের দেশে আসে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে। ক্যারিয়ার যেমন হচ্ছে ধরেন ভোডাফোন, যেমন ধরেন টাটা, রিলায়েন্স, এগুলির মাধ্যমে আসে। এই টাকাটা গ্রাহকের কাছ থেকে কালেক্ট করে কে? গ্রাহকের কালেক্ট করে গ্রাহক যেখান থেকে কল করছেন সেই অপারেটর সেই টাকাটা কালেক্ট করে তারপর আস্তে আস্তে এটা ডিস্ট্রিবিউটেড হয়। সো ইন্টারন্যাশনাল ক্যারিয়াররা আমাদের দেশে এই টাকাটা কাকে দেন হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে যারা আছে, আইজিডব্লিউরা এখান থেকে টাকা নিয়ে এইখান থেকে তারা এর পরের লেয়ারগুলোতে দেওয়ার কথা। এই যে এক্সচেঞ্জ আছে, তারপর মোবাইল অপারেটর আছে বা যে অপারেটর কাছে, এদের কাছে দেওয়ার কথা। সো শুরুতে যারা করেছিলেন ওনারা এই টাকাটাও দিলেন না, এই টাকাটাও গেল আটকে। সো ইত্যাদি কারণে ইন্টারনেট ওনারা নিজেরাই আসলেন, আইজিডব্লিউরাই আসলেন যে আমরা একটা ফোরাম তৈরি করি সো দ্যাট আমাদের ভিতরে একটা ভিজিবিলিটি এবং কোঅর্ডিনেশন থাকে। এইটা হয় সুবিধা হয়েছে এই ডিস্ট্রিবিউশন এবং এই টাকার কালেকশনটায় রেভিনিউ কালেকশন একটা ডিসিপ্লিন আসছে। এখন পর্যন্ত রেভিনিউ কালেকশন হচ্ছে। প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে দুইটা জায়গায় প্রবলেম। একটা হচ্ছে ওনারা ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট করলেন ওইখানে কিছু বৈষম্য ছিল, আরেকটা ছিল হচ্ছে যে রেটে ওনারা আনেন তার চেয়ে অনেক কম রেটে ওনারা গভর্নমেন্টের সাথে রেভিনিউ শেয়ার করেন। এই দুইটা জায়গায় হচ্ছে প্রবলেমটা। সো আমাদেরকে করতে হবে হচ্ছে এই দুইটা জায়গায়। ওনাদের ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা আমরা অলরেডি বলেছি, ওনারা ঠিক করছেন। আর রেটের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের আসে হচ্ছে 0.4 সেন্ট করে, অথচ দেখেন আমাদের পাশের দেশ ভারতে আসে এটা হচ্ছে 2.75, পাকিস্তানে মনে হয় আসে 8.5 সেন্টের মতো, আমার এক্স্যাক্টলি মনে নাই। নেপালেও এরকম 14-15 সেন্ট হবে, মালদ্বীপে 16-17 সেন্ট এরকম। আমাদের সেটা আমরা রেট করেছি হচ্ছে 0.4 সেন্ট মাত্র। এই 0.4 সেন্টে কী হয়? এই 0.4 সেন্টে তারা রেভিনিউ শেয়ার করে গভর্নমেন্টের সাথে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা মার্কেটে যখন যাই তখন দেখি প্র্যাকটিক্যালি ওনারা কল আনেন 1 সেন্ট, 0.95 সেন্ট এরকম। তাহলে মাঝখানের এই যে 0.4 সেন্টের উপরের গ্যাপটা কোথায় যায়? ওনারা রেখে দেন। ওনারা বলেন এটা হচ্ছে ওদের কস্টিং। এই জায়গাটা হচ্ছে একটা গ্রে এরিয়া। এই জায়গাটা কখনোই ওইভাবে করে স্টাডি করে দেখা হয়নি যে আসলে কতটুকু জাস্টিফাইড আর কতটুকু জাস্টিফাইড না। সো এইটা আমরা সম্প্রতি এই ফ্লোর রেট যেটা আছে এটাকে আমরা রেইজ করার জন্য, যেহেতু আমাদের পূর্ব অনুমোদন লাগে, আমরা সরকারের কাছে প্রপোজাল দিয়েছি। সরকার এটা যদি স্যার আমি ছোট্ট করে একটু জানতে চাই, তারপর আমরা একটা বিরতি নিব। সেটা হচ্ছে যে এই আইওএফ বহাল রাখার পক্ষে কি আপনি এখনো? আমি যে বললাম আইওএফ এর সুবিধা আছে। আইওএফ এর সুবিধাটা আছে হচ্ছে একটা ভিজিবিলিটি হয় এবং গভর্নমেন্টের রেভিনিউটা একেবারে ক্লিয়ারলি আসা হয়। কিন্তু আইওএফ রাখা যেতে পারে, কিন্তু ওই দুইটা অ্যামেন্ডমেন্ট করে। একটা হচ্ছে না, প্রথম কথা হচ্ছে আইওএফ এক জিনিস আর আইজিডব্লিউ আরেক জিনিস। আইওএফ ইজ এ ফোরাম অফ আইজিডব্লিউ, কিন্তু এই 27-28টা আইজিডব্লিউ থাকার কোনো যৌক্তিকতাই নাই। এইটা আস্তে আস্তে আমাদের কমাতে হবে। আমি যে সাস্টেনেবল রিফর্ম যেটার কথা বললাম সেটাতে আমরা শুধু নাম্বার অফ লাইসেন্সে কমাবো তা না, এই যে এতগুলো ধরনের লাইসেন্স আছে এগুলো আমরা রিভিউ করছি। হয়তো এত ধরনের লাইসেন্সও থাকবে না এবং প্রত্যেকটা ধরনের মধ্যে এতগুলো লাইসেন্সও থাকবে না।